শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দাবি করেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। প্রকাশ্যে হয়নি। শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেশে শুরু হয় নতুন অধ্যায়, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট, মিথ্যা মামলা, খুন ইত্যাদি নৈরাজ্যে ভরে ওঠে গোটা দেশ। চলে নির্যাতন, নিপীড়ন। তবে আমরা কি পাগল হয়ে গেছি নাকি যে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছে? আমরা আওয়ামী লীগের সমালোচনা কেন করবো? এখন আওয়ামী লীগের সমালোচনা করার চেয়ে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করাটা বেশি জরুরি। তারা আগে শেখ হাসিনাকে মা বলতো, শেখ মুজিবকে বাবা বলতো, তারা এখন ডক্টর ইউনূসকে এসে বাবা বলছে। এখন শেখ হাসিনা চলে গেছে, সুযোগ পাইয়া মরা হাতিরে সবাই লাথি মারছে। কালকে রাতের বেলায় একটা ভয়ঙ্কর খবর দেখলাম। দেখেন, দল বেঁধে রাতে বাসায় ঢুকে বলে তুই আওয়ামী লীগ করিস, বাঁচতে হলে 20 লাখ টাকা দে। এটা আওয়ামী লীগকে টার্গেট করছে তা না, এটা একটা ছুতা। মোট কথা হলো যে রাজনৈতিক দুর্বৃত্তরা। রাজনীতির চূড়ান্ত ডেডলাইন আসছে 5 আগস্ট। অনেক কিছু ঘটবে। 5 আগস্টের মধ্যে অথবা 2-1 দিন পরে। ওই 5 আগস্টেই, গত বছর 5 আগস্ট যেরকম দীর্ঘ 15 বছরের হাসিনার ফেসিবাদের পতন হয়েছিল, একটা নতুন বাংলাদেশ জন্ম নিয়েছিল। সেই নতুন বাংলাদেশের পরবর্তী গতিপথ নির্ধারণ হবে তার 1 বছরের পর এবারের 5 আগস্ট। আমরা জনাব নাহিদ ইসলাম এনসিপির প্রধান, তাকে একাধিকবার বলতে শুনেছি জুলাই সনদ যদি তাদের পছন্দ না হয় তাহলে তাতে তারা স্বাক্ষর করবেন না। এই মুহূর্তে তার দল সাংগঠনিক সফর করছে। বহুবার বলেছি, আবারও বলতে চাই, তাদের সেই সফরে মানুষজনের সম্পৃক্ততা, মানুষজনের উপস্থিতি দেখে আমি খুবই আশান্বিত হয়েছি। আমি খুবই ভালো বোধ করি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পেরে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দাবি করেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আরেকটি গণ অভ্যুত্থান ঘটতে পারে আশঙ্কা করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূর। একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয়। আমি মনে করি আওয়ামী লীগ থাকার সময়ও এত পরিমাণে খুন গুম এগুলো হয়নি, খুলনাতে প্রকাশ্যে হয়নি। শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেশে শুরু হয় নতুন অধ্যায়, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট, মিথ্যা মামলা, খুন ইত্যাদি নৈরাজ্যে ভরে ওঠে গোটা দেশ। চলে নির্যাতন, নিপীড়ন। তবে এবার সেই নিপীড়িত দলটির পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এমনকি আওয়ামী লীগের যাবতীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় একাই লড়ার ঘোষণা দিয়েছেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব, এই তো ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। এদিকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী জানিয়েছেন শেখ হাসিনা নির্দোষ, তিনি কোনো অন্যায় করেননি। আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি। শুরুতেই বলেছি কথা, শেখ হাসিনা কোনো হত্যা নির্দেশ দেননি, প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই না। সেটা সাক্ষ্য যখন হবে, তখন কল রেকর্ড যদি আসে, যখন যদি সাক্ষ্যতে দেখা যাবে। আসসালামু আলাইকুম। কালকে রাতের বেলায় একটা ভয়ঙ্কর খবর দেখলাম। তখন টকশোতে ছিলাম দেশ টেলিভিশনে, যার কারণে তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করতে পারিনি। কিন্তু দেখেন, এই যে বলছি যে বিএনপি ছাত্র দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী করছে, তাদের উপর বারবার আমি প্রতিদিন প্রায় বলতে গেলে এই কথাগুলো বলছি, ঘটনাগুলো তুলে ধরছি এবং আলোচনা করছি যে বিএনপি তো বড় দল নিঃসন্দেহে, কিন্তু এটা তো কোনো স্থায়ী কোনো ব্যাপার না। দলের সুনাম বাড়বে, একটা পরিবর্তন হবে,
এই 1 বছরও হয়নি, জুলাই আগস্টের একটা গণঅভ্যুত্থান হয়েছে। নতুন রাজনীতি যদি না দিতে পারি তাহলে আস্তে আস্তে তো শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যে কথাগুলো বলতাম আমাদের মুখটা মলিন হয়ে যাবে। তখন আমাদের নিজেদের মধ্যেই প্রশ্ন উঠবে যে তাহলে শেখ হাসিনার কী দোষ ছিল? একই তো, এই যে একই তো, আস্তে আস্তে আমরাও কিন্তু চাপের মধ্যে পড়ছি এবং আমাদের মুখ ফসকে কিন্তু বের হয়ে আসছে কোনো কোনো কথাবার্তায়, যে যখন পার্থক্যটা করি তখন দেখি যে কোনো কোনো ক্ষেত্রে ভালো, আবার কোনো কোনো ক্ষেত্রে অধঃপতন। তো আজকে যেই খবরটা আপনাদেরকে গত রাতে বিশ্লেষণ করতে চেয়েছিলাম, দেখেন, দল বেঁধে রাতে বাসায় ঢুকে বলে তুই আওয়ামী লীগ করিস, বাঁচতে হলে 20 লাখ টাকা দে। এটা আওয়ামী লীগকে টার্গেট করছে তা না, এটা একটা ছুতা। মোট কথা হলো যে রাজনৈতিক দুর্বৃত্তরা খুবই তৎপর। এটা আগে আওয়ামী লীগের ব্যানারে ছিল, এখন বিএনপির ব্যানারে আছে, বা বিএনপির যারা তৃণমূলের একটু নিচের লেভেলের নেতাকর্মী তারা ভাবছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কত ধনী হয়েছে, কত বড় হয়েছে, তা আমরা এবার শুরু করি। তো এই যে ধারাবাহিকতা, যে একটা খারাপ রাজনীতি যেটা চালু হয়েছে, ওই ধারাবাহিকতাটা এখনও চলছে, বা এটা সঞ্চারিত হয়েছে একটা ক্যান্সারের মতন করে ছড়ায় গেছে। সেই ছড়ানোর প্রেক্ষিতে দেখা যাচ্ছে ছাত্র দল এবং যুব দলের 10 থেকে 15 জনের একটা দল রোববার রাতে একটা বাসায় যায়, মিরপুরের পশ্চিম মণিপুরে। 56 বছর বয়সী সিরাজুল ইসলাম নামের ওই ব্যক্তি একসময় শ্রমিক লীগ করতেন। রাত 10টায় তার বাসায় ঢুকে ছাত্র দল এবং যুব দলের নেতারা বলেন, তুই আওয়ামী লীগ করিস, আওয়ামী ফ্যাসিস্টদের লোক, তোরে পুলিশে ধরাইয়া দেবো, বাঁচতে হলে 20 লাখ টাকা দে। এরপর চলতে থাকে তাদের ভয়, ভীতি, হুমকি প্রদান। অন্যদিকে সিরাজুলের পরিবারের পক্ষ থেকে কাকুতি মিনতি। রাত 3টার সময় ওই বাসা থেকে 5 লাখ টাকা নিয়ে বের হন ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীরা। বাসায় ঢুকে চাঁদাবাজির খবর পেয়ে ওই সময় ঘটনাস্থলে উপস্থিত হয় মিরপুর থানা পুলিশের একটা দল। তারা এই চাঁদাবাজদের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করে। চাঁদাবাজির 16,000 টাকা এবং একটি মোটরসাইকেল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। বাকি টাকা নিয়ে পালিয়ে যান ওই দলে থাকা অন্যরা। পুলিশ এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব তথ্য জানিয়েছেন। চাঁদাবাজির এই ঘটনায় গ্রেপ্তার 4 জনের মধ্যে মিরপুর থানা ছাত্র দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান মিন্টু আছে 35, যুগ্ম আহ্বায়ক তাবিদ আহমেদ, এছাড়া আছে রতন মিয়া এবং ইসমাইল। এই বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরপুর মডেল থানা, তিনি বলেন, গতকাল গভীর রাতে মণিপুর এলাকা থেকে তার সরকারি নম্বরে ফোন করে জানানো হয়েছিল পুলিশ পরিচয়ে সিরাজুলের কাছে চাঁদাবাজি হচ্ছে। এরপরই মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। খবর পেয়ে র্যাবও সেখানে পৌঁছে, তখন ধাওয়া দিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলামের স্ত্রী জাহানার ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার 4 জন সহ অজ্ঞাত পরিচয়ের 8-10 জনকে আসামি করে মামলা করেছে এবং যাদেরকে আটক করেছে তাদের সিএমএম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জাহানার ইসলাম বলেন, রোববার রাত 10টার দিকে গ্রেপ্তার করা সহ পলাতক আসামিরা বাসার প্রধান ফটকে এসে কলিং বেল টিপে। এ সময় পরিচয় জেনে দরজা খুলে দিলে তারা বাসায় ঢুকে সিরাজুল ইসলাম এবং তার স্ত্রীকে জিম্মি করে। তারা সিরাজুল ইসলামকে বলেন, তুই আওয়ামী লীগ করিস, আওয়ামী ফ্যাসিস্টের লোক, তোরে পুলিশ দিয়ে ধরায় দেবো, ভয়ভীতি দেখান। তারা সিরাজুলের কাছে 20 লাখ টাকা চাঁদা চান, চাঁদা দেওয়া না হলে তাদেরকে প্রাণে মেরে ফেলবে এরকম হুমকি দেয়। তারা প্রাণ বাঁচাতে তাদের কাছে থাকা 20,000 টাকা আসামিদের কাছে তুলে দেন। এই সময় আসামিরা বাকি টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। সিরাজুল এবং তার স্ত্রী উপায়ন্ত না দেখে ওই বাড়ির 4র্থ তলার বাসিন্দার কাছ থেকে 3 লাখ টাকা ঋণ নেন। ওই টাকা পেয়েও আসামিরা বাকি টাকার জন্য চাপ দিতে থাকে। তখন সিরাজুল তার মোবাইল ব্যাংকিংয়ে থাকা 30,000 টাকা আসামিদের দেন। এতে তারা শান্ত না হয়ে আরও টাকা চান। এক পর্যায়ে সিরাজুল এবং তার স্ত্রী তাদের ছেলে মেয়ের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 1.5 লাখ টাকা এনে তাদের হাতে তুলে দেন। রাত 3টার দিকে আসামিরা 5 লাখ টাকা নিয়ে বের হচ্ছিলেন। এর মধ্যে পুলিশ র্যাব ঘটনাস্থলে পৌঁছায়। এই সময় আসামিরা এদিক ওদিক দৌড়ে পালানোর চেষ্টা করেন, তখন পুলিশ এবং র্যাব 4 আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন, অন্যরা পালিয়ে যান। এই হচ্ছে ঘটনাটা। এই ঘটনার থেকে কি বুঝলেন? তাহলে এই ঘটনায় মনে করেন পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ আসছে, আর পুলিশে খবর পাচ্ছে না, র্যাব খবর পাচ্ছে না, এরকম কত ঘটনা ঘটছে প্রতিনিয়ত। দর্শক কল্পনা করেন, তার মানে ঘটনা সত্য। সেটা সমন্বয়কের পরিচয় হোক, বিএনপির পরিচয় হোক, জামাত পরিচয় হোক, হচ্ছে রাজনীতির ব্যানারে দুর্বৃত্তায়ন চলছে, যেটা একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। আজকে দেখলাম যে বিএনপির পক্ষ থেকে তারাও উদ্বিগ্ন, তারাও বলছেন যে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলছেন দখলদার চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না। তারা চেষ্টা করছে, কিন্তু ওই যে বললাম যে যতক্ষণ না পর্যন্ত একটা রাজনৈতিক সরকার না আসছে ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক চাপ এবং প্রশাসনিক চাপ ধারাবাহিকভাবে যদি চালানো না যায় তাহলে আসলে এই চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা যাবে না। কেননা এখন একটা বিশৃঙ্খল অবস্থা, প্রশাসন পুলিশ দুর্বল। এই দুর্বলতার আর রাজনৈতিক দলগুলো যতই ক্ষমতা দেখাক যার যার অবস্থান থেকে, তারা কেন্দ্রীয়ভাবে ক্ষমতায় নেই। ফলে এই দুর্বৃত্তদেরকে সাহায্য করা তাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
রাজনীতির চূড়ান্ত ডেডলাইন আসছে 5 আগস্ট। অনেক কিছু ঘটবে, 5 আগস্টের মধ্যে অথবা 2-1 দিন পরে। ওই 5 আগস্টেই গত বছর 5 আগস্ট যেরকম দীর্ঘ 15 বছরের 15.5 বছরের হাসিনার ফেসিবাদের পতন হয়েছিল, একটা নতুন বাংলাদেশ জন্ম নিয়েছিল। সেই নতুন বাংলাদেশের পরবর্তী গতিপথ নির্ধারণ হবে তার 1 বছরের পর এবারের 5 আগস্ট। এই যে কিছুদিন পর 5 আগস্ট আসছে, অতএব 5 আগস্ট একটা ডেডলাইন। বাংলাদেশের রাজনীতি এখন একটা অস্থির অনিশ্চিত সময় পার করছে। বাংলাদেশের রাজনীতির আকাশে ঘন কালো মেঘ, কোনো ঐক্যমত নেই, ঐক্যমত ছাড়া কোনো নির্বাচনের সম্ভাবনা নেই। অতএব সাপোজ দেখেন, এই যে পিআর সিস্টেম রিজলভ ছাড়া কোনো নির্বাচন হবে, এটা পাগলেও বিশ্বাস করবে না। জামাত বিএনপি একে অপরের বিপরীত, জামাত চরমনাই সব দল এক, বিএনপি একা। পিআর সিস্টেমের সলিউশন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এটা ইউ ক্যান রাইট ইট ডাউন। আগে স্থানীয় সরকার না জাতীয় সরকার, এর কোনো সর্বসম্মত সমাধান ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনই হবে না। কোন একটা সব পক্ষ ঐক্যমত হওয়া ছাড়া কোনো নির্বাচন অসম্ভব। নির্বাচন মানে আগে ঐক্যমত হতে হবে, কারণ সে ঐক্যমত কমিশনের মেয়াদ প্রায় শেষ, আর ঐক্যমত কমিশন ব্যর্থ, ঐক্যমত হচ্ছে না। এখন আলী রিয়াজ বলছেন যে ঐক্যমত হতে হবে, এটা জরুরি না, মানে এটা শেষ করতে পারলেই হলো, যে আমরা তো বসেছি এটাই অনেক। তো দর্শক, এগুলো সব রাজনৈতিক দলে স্পষ্ট যে আসলে ঐক্যমত আর হচ্ছে না, ঐক্যমত কমিশন দৈনচা, ওটা ব্যর্থ। এরই মধ্যে রাজনীতিতে খেলবে ছাত্ররা, কারণ বিএনপির খেলার কিছু নেই, বিএনপির স্টেক নেই। বিএনপি তো আর জুলাই আন্দোলনের অংশ ছিল না, বিএনপির কর্মীরা ছিল, ওই অর্থে আওয়ামী লীগের অনেক কর্মীও ছিল জুলাই আন্দোলনের পক্ষে। আওয়ামী লীগের অনেকে, আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে পদত্যাগ করে, দেখেছেন না, পদত্যাগ করেছে, অনেকেই তো পদত্যাগ করেছে। এবং ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করেছিল সেটা ওই সময়ের আন্দোলনকে অনেক বেগবান করেছিল এবং ছাত্রলীগকে ডিমোরালাইজ করেছিল। এটা অনেক বড় পদক্ষেপ ছিল। এই জন্য যারা জুলাই আন্দোলনের চলমান সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে, বিশেষ করে জুলাই মাসে, তাদেরকে স্যালুট জানাই, তারা আন্দোলনের পার্ট। তো দর্শক, আন্দোলন তো ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের অনেকে করেছিল, বিএনপির অনেকে করেছে, লক্ষ লক্ষ লোক করেছে। কিন্তু দলীয়ভাবে বিএনপির অবস্থান ছিল যে কোটা সংস্কার আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এটা ছাত্রদের আন্দোলন। বিএনপি এখানে খেলার কিছু নেই, তারা গোপন খেলা খেলে। আর ছাত্ররা যেহেতু দেশ স্বাধীন করেছে 5 আগস্ট, এই জন্য ওরা ওপেন খেলা খেলে। ছাত্রদের এই ওপেন খেলার ডেডলাইন হচ্ছে 5 আগস্ট। জুলাই সনদের জন্য 5 আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে নাহিদ ইসলাম, যদিও বলেছিল যে 3 আগস্ট তারা জুলাই সনদ ঘোষণা করবে, ঠিক আছে, 5 আগস্ট পর্যন্ত অপেক্ষা করবে। এখন 5 আগস্ট দিবে কিনা এটা তো 3 আগস্ট স্পষ্ট হয়ে যাবে, বা দিলে তার অবস্থাটা কি হয়। এই জন্য 5 আগস্ট যে ডেডলাইন, জুলাই সনদ দিবে কি দিবে না, এখন দিলেও সেটা বিএনপি মানবে কি মানবে না। বিএনপি না মানলে তখন পরিস্থিতি অন্যদিকে যাবে, আর বিএনপি মানলে সবাই মানবে, অন্য কারো কোনো আপত্তি নেই। বাংলাদেশের এখন সমস্যা হচ্ছে শুধু বিএনপি, অন্য কেউ কোনো সমস্যা না। এর মানে জুলাই সনদ দিলেও কনসেনসাসলি তো দিতে পারছে না। এজন্য এখন শেষ পর্যন্ত জুলাই সনদ যদি প্রফেসর ইউনূস দিতে নাই পারেন, তাহলে ইউনূস নিজেই এই ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে পারেন, বিদায় নিতে পারেন, সম্ভাবনা রয়েছে। আর দিতে পারলে এক, না দিতে পারলে রাজনীতি একদম 360 ডিগ্রি ঘুরে যাবে। 5 আগস্টের পর থেকে রাজনীতি আবার নতুন ভাবে শুরু হবে, আগের সব হিসাবের খাতা বাদ, নতুন খাতা কিনে চলো। এটা হচ্ছে পরবর্তী রাজনীতির গন্তব্য 5 আগস্ট। 5 আগস্টেই যে হবে তা না, যেমন 5 আগস্ট পর্যন্ত দেখলো, এখন 5 আগস্ট দিবে কিনা এই ঘোষণাটা তো মিনিমাম কয়েকদিন আগে দিবে, নইলে 5 আগস্টই দেখবেন যে চুপ্পুকে লাথি দিয়ে বের করে। যদি চুপ্পুকে লাথি দিয়ে বের করে, এটা জুলাই সনদ হলো না হলো, জুলাই সনদ এটা হতে দিবে না। এটা ভারত যেভাবে হোক ঠেকাবে বিএনপির মাধ্যমে, কারণ ভারতের হেজিমনি থাকে না, ভারতের 71 ব্যবসা থাকে না। এই জন্য দেখবেন যে ভারতের কথা মতো বিএনপির লোকজন বলছে যে না না, এরকম কোনো সাংবিধানিক কিছু হতে পারে না, যা হবে ওটা 71কে সামনে রেখে। কারণ 71 না থাকলে ভারত থাকে না, জুলাই মানে ভারত বিরোধিতা। এখন বিএনপি ওইটাই চাচ্ছে, ভারতকে কন্টিনিউ করতে, ধরে রাখতে। তো এই জায়গাটায় দর্শক, আগামী 5 আগস্ট হবে রাজনীতির চূড়ান্ত খেলার হিসাব নিকাশ। খেলা শুরু হবে 3 আগস্ট থেকে। 3 আগস্ট থেকে দেখবেন যে জনগণ বঙ্গভবনের সামনে অবস্থান নিচ্ছে, তারা চুপ্পুকে লাথি দিয়ে বের করে দিতে চায়। এখন সরকার যদি সুবুদ্ধির উদয় হয়, তাহলে তো চুপ্পুকে চলে যেতে বলবে, যে জনগণ যেভাবে দাঁড়িয়েছে অঘটন ঘটার আগে তুমি যাও, নইলে কিন্তু বঙ্গভবনের ভিতরে ঢুকে তোমার হাত পা ঘুরে ঘুরে করে দেবে, ধরতে পারলে, তার চেয়ে তুমি চলে যাও। তো চুপ্পু যদি জীবন বাঁচাতে চায় বা শেখ হাসিনার মানহাজ ফলো করে, তাহলে চুপ্পু চলে যাবে হেলিকপ্টারে হোক আর যেভাবে হোক, অথবা রাতের আধারে বিমানবন্দর থেকে চলে যাবে পদত্যাগপত্র জমা দিয়ে। আগে বলবে না, যাওয়ার পরে পদত্যাগপত্রটা সামনে আসবে। বরং 1-2 জায়গার যাওয়াটাই চুপ্পুর জন্য নিরাপদ, নইলে খবর আছে। তো চুপ্পু সাহেবরা যদি কোনোভাবে আমাদের বক্তব্য শোনেন,
তাহলে এই সিগন্যালটা দিয়ে দিলাম, চুপ্পু যদি আগস্টের শুরুতেই নিরিবিলি চলে যান কাউকে না বলে, এটা সেফ হবে। নইলে পদত্যাগ করলে কিন্তু বিপদে পড়বেন। পদত্যাগ করার পরে জনতা বলবে যে ওকে এখন গ্রেপ্তার করো, এরপরে বলবে বিচার করো। পদত্যাগ করার পরে কই যাবে? বঙ্গভবন তো ছাড়তে হবে। তারপরে জনগণ বলবে যে এয়ারপোর্ট ঘেরাও দাও, চুপ্পু যেন পালাইতে না পারে। হাসিনা পালাইছে, চুপ্পুকে পালাইতে দেওয়া যাবে না, চুপ্পুর কপালে বিপদ আছে। এজন্য চুপ্পুর জন্য সেভ হচ্ছে জুলাইয়ের শেষে বা অগাস্টের শুরুতে এক ফাঁকে না বলে বিমানবন্দর ত্যাগ করা, পদত্যাগপত্রটা গোপনে জমা দিয়ে অথবা ইমেইলে দিয়ে সাইন করে রেখে যাক, এরকম একটা কিছু। জনগণের সামনে থেকে বিদেশে পালানোর সৌভাগ্য হবে না। আর ওই হেলিকপ্টারে উড়ে যাওয়া ওই সুযোগ কিন্তু এবার হবে না, সরাসরি বঙ্গভবন থেকে হেলিকপ্টার করে উড়িয়ে ভারত নিয়ে যাবে না, এটাও হবে না। এটা দেখবেন যে ওই হেলিকপ্টার ভূপাতিত করবে কেউ না কেউ, সেনাবাহিনী কিংবা পুলিশেরই কোনো না কোনো অংশ। আপনার বর্ডার গার্ড এটা যেতে দিবে না, বিমান বাহিনী ওই হেলিকপ্টার ঠেকিয়ে দিবে। এই জন্যে চুপ্পুর সামনে সহজ রাস্তা এটাই যে ছেড়ে যায়। এরকম নানান হিসাব নিকাশ হবে। 5 আগস্ট, এবারের 5 আগস্ট বিপ্লবের পূর্ণতা পাবে আমি বিশ্বাস করি। এমন সেটা ইউনুস চলে যাওয়ার মাধ্যমে হতে পারে, অথবা ইউনুস ভালো হয়ে জনতার পক্ষে থেকে যাবেন, লন্ডন সমঝোতা সবকিছু রাত্রি দিয়ে ফেলে দিয়ে, এটাও হতে পারে। ইউনুস থাকলেও এটা ভালো হয়ে থাকবেন, আগের সব আকাম বাদ দিয়ে। ইউনুস না থাকলেও আরো পরিশুদ্ধ কিছু আসবে, যারা হবে বিপ্লবী, যারা বিপ্লবের পক্ষে শক্তি হবে, নতুন রাষ্ট্রপতি হবে, নতুন প্রধান উপদেষ্টা হবে। তো এই দুর্বল চিত্তে, ইউনুসের মতো দুর্বল চিত্তের কেউ যে কয়েক মাস খুব জোরালো ভাবে চালিয়ে এক পর্যায়ে ভারতের কাছে মাথা নত করে না, এরকম কেউ হবে না। যিনি হবেন প্রচন্ড ভারত বিরোধী, যিনি প্রয়োজনে শহীদ মিনারে শপথ নেবেন, যিনি জীবনের পরোয়া করবেন না, যিনি যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত হবেন, এরকম কেউ প্রধান উপদেষ্টা হবে। অতএব খেলা হবে 5 আগস্ট, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা জনাব নাহিদ ইসলাম এনসিপির প্রধান, তাকে একাধিকবার বলতে শুনেছি জুলাই সনদ যদি তাদের পছন্দ না হয় তাহলে তাতে তারা স্বাক্ষর করবেন না। এই মুহূর্তে তার দল সাংগঠনিক সফর করছে। বহুবার বলেছি, আবারও বলতে চাই, তাদের সেই সফরে মানুষজনের সম্পৃক্ততা, মানুষজনের উপস্থিতি দেখে আমি খুবই আশান্বিত হয়েছি। আমি খুবই ভালো বোধ করি বাংলাদেশের এই তরুণদের যে দলটা আছে, এটা যদি জনগণের কাছে পৌঁছতে পারে, জনগণের সাথে কানেক্টেড হতে পারে, আমাদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে যদি তারা সামনে আসেন, আমাদের গণতন্ত্রের জন্য এর চেয়ে ভালো কিছু আর হয় না। যাই হোক, জনাব নাহিদ এখানে গিয়েও একই আলাপ করছেন, একই কথা বলছেন। এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। যেমন মানবজমিনের একটা হেডলাইন জুড়ে সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি, এবং এর ভেতরেই আছে তিনি বলছেন সংস্কার, তাদের যে সংস্কারগুলো, মৌলিক সংস্কার বলতে তারা যা বোঝেন, সেগুলো যদি অ্যাগ্রিড না হয় তাহলেও তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এই ধরনের আলাপ এগুলো দীর্ঘদিন থেকে চলছে। আমি আগে একটা কথা বলেছিলাম, এনসিপি ব্রিলিয়ান্টলি দুটো এজেন্ডাকে তারা রাজনীতির বিষয়ে পরিণত করেছে। দ্যাটস গুড। একটা হচ্ছে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধকরণ, এগুলো এর মধ্যে আওয়ামী লীগকে আধা নিষিদ্ধ করা গেছে, বিচার চলছে। এটা আপামর সব মানুষের সাথে কানেক্ট করার একটা জায়গা, আমাদের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এটা চান। আরেকটা হচ্ছে আমাদের শহুরে শিক্ষিত সচেতন, এই তিনটা শব্দ যোগ করতে চাই। মধ্যবিত্তের কাছে, একটা অংশের কাছে সংস্কারও খুব গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা। সংস্কারের প্রয়োজন আছে কি নেই সেই আলাপ ভিন্ন। আমি বহুবার বলেছি, রাজনীতিতে দরকারি জিনিসটাকে পলিটিক্যাল এজেন্ডায় রূপান্তরিত করতে হয় পলিটিক্স করার জন্য, অ্যান্ড ইটস ফেয়ার, এটা ভালো, এটা করতে হয়। সো তারা এটাকে এজেন্ডা করেছেন, এটা বোঝা যায়। দ্যাটস ফাইন, রাজনীতি করবেন, এবং সেটা দিয়েই তারা জনগণের সাথে ওই শ্রেণীটাকে কানেক্ট করতে চেষ্টা করবেন। সেই শ্রেণী খুব বড় না হলে তাদের কিন্তু সোশ্যাল ক্যাপিটাল বেশি। তারা সোশ্যাল মিডিয়াতে লেখেন, কেউ টিভিতে কথা বলেন, কেউ মানে সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, কেউ লেখেন সোশ্যাল মিডিয়াতে, সো কলাম লেখেন, নানান রকম মানুষজন আছে। সুতরাং এটা তাদের একটা গুরুত্বপূর্ণ চয়েস। কিন্তু আমি এটা মানে আমরা কিভাবে দেখব, তিনি যখন বলছেন জুলাই সনদ বাস্তবায়ন আসলে এই সরকারের অধীনে করা যাবে না, এটা আমরা বুঝতে পারি। বিশেষ করে জুলাই সনদের মধ্যে সংবিধান সংশোধন নিয়ে বেশ কিছু ইস্যু আছে, সেটা পরবর্তী সরকারকে করতে হবে, পরবর্তী সংসদকে করতে হবে। সেটা কোন ফর্মের সংসদ সেটা নিয়েও ডিবেট আছে, ওটা সরিয়ে রাখি, ওটা এই সরকারের পক্ষে করা সম্ভব না। যেটা হতে পারে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সনদ লেখা হতে পারে, সেই সনদটা পরবর্তীতে সব দল মিলে সংবিধানে যে ফর্মেই হোক, এটা পুনর্লিখন হোক, সংশোধন হোক, ইনকর্পোরেট করবে। তো আমি ধারণা করতে পারি তারা আসলে মিন করছেন যে তাদের চাওয়া কিছু মৌলিক সংস্কারও বিএনপিকে অ্যাগ্রি করতে হবে, সবাইকে অ্যাগ্রি করতে হবে। বিএনপি বললাম এই কারণে, কারণ মৌলিক সংস্কার বলতে তারা যা বলছেন এর কয়েকটার সাথে বিএনপি দ্বিমত প্রকাশ করছে। বিএনপি কতগুলো মেনেও নিয়েছে মৌলিক সংস্কারের, কিন্তু দুটো অন্তত আছে যেগুলোর সাথে দ্বিমত প্রকাশ করছে। আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং এনসিসি, পরে এনসিসিকে সরিয়ে কমিটি বা এরকম একটা কিছু বলা হচ্ছে, যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য। এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। এখন এনসিপি আসলেই এর মধ্যে কোনোটা না হলে নির্বাচনেই যাবে না। আমাদের একটা কথা মনে রাখতে হবে, রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা যা বলেন সবগুলোকে আক্ষরিক অর্থে না নেওয়া ভালো। আমি খুশি হব তারা যদি এই বক্তব্যটা মাঠে চাপ তৈরির জন্য ব্যবহার করেন। তারা বিএনপির উপরে চাপ তৈরি করছেন, তুমি যদি আমাকে নির্বাচনে চাও তাহলে কিন্তু মানতে হবে। এই চাপ তৈরি করার চিন্তাও রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে ফেয়ার আমি মনে করি। কিন্তু শেষ পর্যন্ত যদি তাদের এক্সপেকটেশন মতো মৌলিক সংস্কারগুলো না হয় সবগুলো,
তাহলে কি দাঁড়াবে? তাহলে কি তারা আসলেই নির্বাচনে যাবেন না? এটা কি করা তাদের ঠিক হবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুবই ভুল সিদ্ধান্ত হবে তাদের। তারা এটা নিয়ে রাজনীতি করুন, চাপ দেওয়ার জন্য নির্বাচনে যাব না বলতে পারেন, বলুন, কিন্তু এই নির্বাচনে না যাওয়াটা এটার ভিত্তিতে এটা ভুল সিদ্ধান্ত। কারণ আমি বলছি জুলাই সনদ যতটুকু একমত হয়, যতটুকু এই দুটো তিনটা বাদেও যতটুকু একমত হয়েছে, সবাই তো একমত হয়েছে এটাই। সুতরাং তারা সেটা অ্যাগ্রি করতে পারেন। যেটুকু তারা একমত নন সেটুকু নিয়ে তারা রাজনীতির মাঠে থাকবেন, রাজনীতি করবেন, জনগণকে সচেতন করবেন, কানেক্ট করবেন, ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসার চেষ্টা করবেন। এবং এই ইস্যুগুলো থেকে যাওয়া, অন্তত আমি যদি এভাবে বলি যে সেটা তাদের জন্য বরং ভালো, রাজনীতির কিছু ইস্যু তারা মাঠে পেলেন, যেটা কারণ আগামী নির্বাচনের পর তো বাংলাদেশ শেষ হয়ে যাবে না, বাংলাদেশের রাজনীতি শেষ হয়ে যাবে না, বরং এনসিপির রাজনীতির সবচেয়ে সঠিক সময় হবে এই নির্বাচনের পরে। এখন পর্যন্ত যে ধরনের পারসেপশন, বিএনপি বেশ মেজর মার্জিনে জিতবে এবং বিএনপির সেই সরকারের সময় নানা ভুল ত্রুটি হবেও, এটা চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি, এটা একেবারে নিখুঁত কোনো শাসন হবে না, যথেষ্ট প্রবলেম হবে। সেই প্রবলেমগুলো ধরে 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 এনসিপি রাজনীতি করতে পারবেন। তাদের মধ্যে খুবই শিক্ষিত সচেতন তরুণরা আছেন, চমৎকার বলেন, চমৎকার লেখেন এমন তরুণরা আছেন, তারা এটাকে দিয়ে দুর্দান্ত রাজনীতি করতে পারবেন। তার সাথে এই সংস্কারের ইস্যুগুলোও থাকতে পারে। সুতরাং আমার কাছে মনে হয় না এটা খুব খারাপ কিছু হবে। সো আমি আশা করি তারা যে কথাটা বলছেন নির্বাচনে যাবেন না, এটা চাপ দেওয়ার জন্য বলছেন, রাজনীতির কারণে বলছেন। আসলে এটা শেষ পর্যন্ত তারা করবেন না, না করলে সেটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো হবে, তাদের দলের জন্য সেটা ভালো হবে। আমরা কি পাগল হয়ে গেছি নাকি যে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছে? আমরা আওয়ামী লীগের সমালোচনা কেন করবো? এখন আওয়ামী লীগের সমালোচনা করার চেয়ে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করাটা বেশি জরুরি। তারা আগে শেখ হাসিনাকে মা বলতো, শেখ মুজিবকে বাবা বলতো, তারা এখন ডক্টর ইউনূসকে এসে বাবা বলছে। এখন শেখ হাসিনা চলে গেছে, সুযোগ পাইয়া মরা হাতিরে সবাই লাথি মারছে। বাংলাদেশকে নতুন বাংলাদেশ, পুরাতন বাংলাদেশ এইসব ভাবে ভাগ করার সুযোগ নাই। বাংলাদেশ একটাই, আমাদের যুদ্ধ একটাই। পরবর্তীতে যে লড়াইটা হয়েছে, আমাদের কোনো একটা সরকার, সেই সরকার ক্ষমতা কুক্ষিগত রাখার চেষ্টা করেছে, জনগণ সেই জায়গাতে ধাক্কা দিয়ে অনুধাবন করিয়েছে যে এটা আসলে জনগণের হাতে আবার ফিরে এলো। তো এটাকে নতুন বাংলাদেশ ওইভাবে ব্যাখ্যা করার সুযোগ ছিল যদি সেই নতুনের মর্যাদা আপনারা রাখতেন। আপনারা নতুনের মর্যাদা রাখেননি এবং যারা ক্ষমতা পেয়েছে তারা ক্ষমতা পেয়েই নিজেদের আখের গুছিয়েছে। এই জন্য নতুন বাংলাদেশ বলার আর সুযোগ নাই। মানুষ ওই লাল প্রোফাইল সবাই সরিয়ে ফেলেছে, বিপ্লব শেষ হয়ে গেছে, এগুলোর প্রেরণা আর কাজ করছে না মানুষের মাঝে। আজকে আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি যে এখন দেখবেন যে অনেক অ্যাক্টিভিস্ট, অনেক রাজনৈতিক কর্মী নতুন করে আবির্ভাব হয়েছে, যারা নিয়মিতভাবে আওয়ামী লীগকে প্রচুর গালি দিচ্ছে, এখনো শেখ হাসিনাকে গালি দিচ্ছে। যেই সময় শেখ হাসিনাকে গালি দেওয়ার কথা ছিল সেই সময় তারা শেখ হাসিনাকে গালি দেয় নাই। সেই সময় শেখ হাসিনার আঁচলের নিচে তারা ছিল, শেখ হাসিনার কোলে তারা ছিল। যখন শেখ হাসিনার সরকারের সমালোচনা করা উচিত ছিল, তারা সেই ট্রেনটা মিস করছে। ওই ট্রেন মিস করে এখন এসে আওয়ামী লীগকে গালি দেয়। এখন তো শেখ হাসিনা চলে গেছে, আওয়ামী লীগকে চলে গেছে, তো যেই সময় আওয়ামী লীগকে গালি দেওয়া প্রাসঙ্গিক না, সেই সময় গালি দেওয়া মানেই তাদের অন্যরকম একটা রূপ ধরা পড়ছে। দেখেন আওয়ামী লীগের সময় যখন আমরা আওয়ামী লীগকে সমালোচনা করেছি, আওয়ামী লীগকে গালি দিয়েছি, ভুল ধরেছি, ওইটা কতটুকু কঠিন ছিল এটা আমরা জানি। সেই সময় কিছু মানুষ দেখবেন যে কিছু মানুষ না, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই বলেছে যে আমরা কি পাগল হয়ে গেছি নাকি যে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছি। এভাবে বলছে, আমাদের সাথে কথা বলেনি, ফোন দিলে ফোন ধরে নাই, আমাদেরকে ব্লক করে রাখছে। ইউনিভার্সিটিতে ক্লাসমেটরা বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন আওয়ামী লীগের সমালোচনা করেছি তারা এটাকে অ্যাকসেপ্ট করেনি। এখন আমরা যতটুকু আওয়ামী লীগের সমালোচনা করি, দেখি যে যেই মানুষগুলো আওয়ামী লীগের সমালোচনা করতে দেয়নি তারাই এখন আওয়ামী লীগের অনেক বেশি সমালোচনা করে। তো এইটা আর কি এক ধরনের মানুষ আছে, যখন যে ক্ষমতায় আসে সেই ক্ষমতার তারা অ্যাডভোকেসি করে। এখন আমরা আওয়ামী লীগের সমালোচনা কেন করব? এখন আওয়ামী লীগের সমালোচনা করার চেয়ে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করাটা বেশি জরুরি, কারণ তারা ভুল করছে। তো ওই আগেও যেরকম ভাবে আওয়ামী লীগের সমালোচনা আমরা করেছি, এখনো বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করেছি। আগে যেরকম আওয়ামী লীগের দালালরা ছিল, তারা আওয়ামী লীগকে তেল দিত, ওরাও এখন বেশ বদলায় এখন ডক্টর ইউনূসকে তেল দেয়। তেল দেওয়া মানুষগুলো একই আছে, একই কাতারে আছে। তারা আগে শেখ হাসিনাকে মা বলতো, শেখ মুজিবকে বাবা বলতো, তারা এখন ডক্টর ইউনূসকে এসে বাবা বলছে। এই বাবা বলার লোকগুলো পরিবর্তন হয়নি। আর আমরা যে জায়গায় ছিলাম সে জায়গাতেই ছিলাম। আমরা তখনও ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি, এখনো ক্ষমতাকে চ্যালেঞ্জ করছি। ক্ষমতাকে চ্যালেঞ্জ ওই সময় যারা করেনি, শেখ হাসিনার তখন যারা সমালোচনা করেনি, এখন শেখ হাসিনা চলে গেছে, সুযোগ পাইয়া মরা হাতিরে সবাই লাথি মারছে, এরকম একটা অবস্থা। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা তোমাদের ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, কেন আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।